বিএনপি সবসময় সংস্কারের পক্ষে মন্তব্য নজরুল ইসলাম খানের, সরকারকে সহায়তার আহ্বান জামায়াত আমিরের। সম্পর্ক উন্নয়নে একমত বাংলাদেশ ও পাকিস্তান, ৭১ গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা, দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস, উপদেষ্টা পরিষদে আরও ৪ খসড়া অনুমোদন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং বিএনপি সংস্কারেরই দল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আগে এসব কথা বলেন তিনি। এ সময় সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বৈঠক করেছে বিএনপি। বৈঠকের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, সংস্কারে বেশি সময় নিলে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। পরে বিএনপির পক্ষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আহ্বান জানান সংস্কারের নামে কালক্ষেপণ না করার। তারা যখন সংস্কারের দোষদেশ উচ্চারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাবটা থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। বৈঠক চলাকালীন অবস্থায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সুপারিশের হানামতের মিসলিড করা হয়েছে। আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা। আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটের সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেবে বলেছিলাম, সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐকমত্য কমিশন, আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনের বিকল্পে সংস্কারকে কেন দাঁড় করানো হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে, কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করাচ্ছে।
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার ও গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপ সফর শেষে রাজধানীর একটি হোটেলের সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি। জামাত আমির বলেন, জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে জামাত কাট অফ লাইন বলছে না। ৪১টি সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে, এর মধ্যে মাত্র ৬টি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। ইউরোপের প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচন কখন হবে, কিভাবে হবে। জবাবে বলা হয়েছে দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানের খুনিদের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক দলগুলো পরস্পরকে সম্মানের পরিবেশ সৃষ্টি হতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের যত তাড়াতাড়ি সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। দেশটা আমাদেরই, ভালোর জন্যই আমরা এটা করব। আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা? হ্যাঁ, চেয়েছে। সবাই চাননি, 2-1টা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের দুদেশ সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে। এছাড়া শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ের দুদেশের বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়া এবং সম্পদ ফেরত দেওয়া সহ ৭১-এর অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে। মেহরাব সুবরের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে সকালে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলোচনায় বসেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে দুদেশ। এছাড়া 27 ও 28 এপ্রিল দুদিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে। ডাইরেক্ট ফ্লাইট কানেকশন, আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্না বলে একটা এয়ারলাইন্স, তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে গণহত্যা সহ অমীমাংসিত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মোহাম্মদ জসিমউদ্দিন। পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আমনা বালুচ। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 6 দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সন্তোষ নয় কারিগরি শিক্ষার্থীরা। সচিবালয়ে দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে গেল বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বিষয়টি আমলে নিয়ে সচিবালয়ে আন্দোলনরত 18 সদস্যের প্রতিনিধি দলের সাথে লম্বা বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে মন্ত্রণালয়ের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকার আপত্তি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। আমাদেরকে এভাবে ডেকে কোনো সন্তোষ তার কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনা করার কথাও জানান তারা। আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করা সেটা আমরা চেষ্টা করব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্যাংকের উপরই একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশ থেকে টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করেছে অন্তর্বর্তী সরকার। দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে টেলিফোন, খুদে বার্তা সহ যোগাযোগের অন্যান্য আধুনিক পদ্ধতিতে আদালতের সমন জারির বিষয়টিও রাখা হয়েছে। একই সঙ্গে সভায় 4টি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকে সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সাভারে ভাকুরতা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। ঢাকা 2 আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমির নির্দেশে এই সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সারওয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাজী নুরুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন আসাদ ও 4 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম গগন সহ অনেকে। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ 4 জন আহত হয়েছেন। পরে আহত আমির হোসেন, আনসার আলী, ফিরোজ আহমেদ ও ববিতা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী আমির হোসেন জানান, নয়ানা মাঝপাড়া গ্রামে প্রতিপক্ষ সানোয়ার হোসেন সহ তার লোকজন তাদের ওপরে হামলা চালায়। এতে নারীসহ 4 জন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গল্প সল্প করে আসতেছে, ইতিমধ্যেই আর গেরোতে একবারে বার হ্যাঁ মরিচে করে ছিটে দেয়, আমার মারপিট করা শুরু করে দেয়। লাইট সজা করে মারে দেখি আর বউ প্রত্যেক করে ছিটে মারছে, আর এরা তখন উপর হসা, আর সবগুলো উপর হসা, যে উপর হসা তখন লাইটে দেওয়া মারা শুরু করছে। আমি আমার চাচাকে যখন উদ্ধার করতে যাই, উদ্ধার করতে গেলে ওই রড দিয়ে আমার পায়ে বাড়ি মারে। ডাক্তার বলে ভেতরে মাংস ড্যামেজ হয়ে গেছে, এখানে ক্ষত হওয়ার সম্ভাবনা আছে। মরিচের গুঁড়ো চোখে ছিটে দিয়ে আমার ভাগ্নের বউ, ভাগ্নের বেটা মারছে, আমার স্বামীকে মারছে, আমাকে মারছে। বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে বৈশ্বিক ইলেকট্রনিক্স বাইক রিভোর প্রথম শোরুম চালু করা হয়েছে। এর ফলে এই শোরুম থেকে গ্রাহকরা বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টস সেবা নিতে পারবেন। নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় শেখ মুজিব সরণিতেই নতুন এই শোরুম চালু করে রিভো বাংলাদেশ। শোরুমটির উদ্বোধন করেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন্নি। অনুষ্ঠানে ভেন্নি বলেন, চট্টগ্রাম বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টস শোরুম চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল বিপণনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।
শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, মন্তব্য নজরুল ইসলাম খানের। সরকারকে সহায়তার আহ্বান জামায়াত আমিরের। সম্পর্ক উন্নয়নে একমত বাংলাদেশ ও পাকিস্তান, ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা, দাবি আদায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস, উপদেষ্টা পরিষদে আরও ৪ খসড়া অনুমোদন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।